জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবথেকে বড় খবর। খামেনি হত্যার প্রতিশোধ নিতেই পারমাণবিক শক্তি রেডি করে রেখেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 10টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে ইরান। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি 10টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ এরই মাঝে ইরানের সরকারের শীর্ষ মহল অভিযোগ করেছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন প্রশাসন। তবে তাদের সেই চক্রান্তের বিরুদ্ধে সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাহলে কি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে ফেলেছে ইরান? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বহুবার দাবি করেছে যে ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কিন্তু এ সম্পর্কে তেহরানের বর্তমান অবস্থান আসলে কি? এদিকে 3টি প্ল্যান নিয়ে সৌদির বিরুদ্ধে গর্জে উঠল ইয়েমেন। কোনোভাবেই থামানো যাচ্ছে না ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে। হুতিদের একের পর এক তাণ্ডবে নাস্তানাবুদ হল সৌদি সাম্রাজ্য। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। সৌদি আরব ও ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীদের মধ্যকার চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সৌদি আরবের সামরিক তৎপরতার জবাবে 3টি নতুন সামরিক সমীকরণ ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা। সৌদি আরব যে কোনো ধরনের ব্যাপক সামরিক উত্তেজনা সৃষ্টি করলে তার জবাবও সমান মাত্রায় দেওয়া হবে বলে ঘোষণা করেছে তারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ঘোষিত প্রথম সমীকরণ হল অবরোধের জবাবে অবরোধ। দ্বিতীয় সমীকরণ হিসেবে সৌদি আরবের যে কোনো স্থানে থাকা সেনা সমাবেশকে লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে। তৃতীয় সমীকরণে ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির ভূখণ্ডে যে কোনো ধরনের লঙ্ঘন প্রতিহত করার ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। সবশেষে দেখবেন ইউরোপের দিকে ছুটবে এবার ইরানি মিসাইল। এবার ইরানি মিসাইলে নরক দেখবে ইউরোপ, বিশ্বে থাকা মার্কিন ঘাঁটিগুলো। অপরদিকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ঠিক করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটি ঠিক করা ছাড়াই মধ্যপ্রাচ্য ত্যাগ করছে হাজার হাজার মার্কিন বাহিনী। তবে কি চূড়ান্ত পরাজয় স্বীকার করল আমেরিকা? থাকছে এ নিয়ে সর্বশেষ একটি প্রতিবেদন। কোথায় পালাবে পশ্চিমা বিশ্ব? নতুন টার্গেট সেট করে ফেলেছে ইরান। ইউরোপের আকাশ কাঁপিয়ে ছুটে আসে ইরানি মিসাইল ঝড়। মধ্যপ্রাচ্যের রণাঙ্গন পেরিয়ে তেহরানের নিশানায় ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। বুলগেরিয়া থেকে সাইপ্রাস, সম্ভাব্য হামলার তালিকায় একের পর এক মার্কিন স্থাপনার নাম। ইরানের উপর হামলা অব্যাহত থাকলে যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকবে না, এমনই বিস্ফোরক হুঁশিয়ারি তেহরানের। শুধু মিসাইল নয়, ড্রোন হামলার আশঙ্কা। হরমুজের তলদেশে গুরুত্বপূর্ণ ফাইবার কেবল বিচ্ছিন্ন করার ভয়ঙ্কর ছক। আর মার্কিন বাহিনীকে সহায়তা করলে উপসাগরীয় দেশগুলোকেও যুদ্ধের অংশীদার হিসেবে বিবেচনার হুমকি। সব মিলিয়ে এবার পশ্চিমা বিশ্বকে ঘিরে আসছে ইরানের মিসাইল ঝড়, যে ঝড়ে লণ্ডভণ্ড হবে গোটা ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি 10টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ এরই মাঝে ইরানের সরকারের শীর্ষ মহল অভিযোগ করেছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন প্রশাসন। তবে তাদের সেই চক্রান্তের বিরুদ্ধে সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাহলে কি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে ফেলেছে ইরান? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বহুবার দাবি করেছে যে ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কিন্তু এ সম্পর্কে তেহরানের বর্তমান অবস্থান আসলে কি? নাতানজ, ইস্পাহান ও ফোর্দো সহ ইরান জুড়ে থাকা দেশটির বিভিন্ন পারমাণবিক কেন্দ্রকে গুড়িয়ে দেওয়ার শপথ নিয়ে দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাংকার বাস্টার বোমা ফেলে সেই স্থাপনাগুলো ধ্বংস করারও পায়তারা চালিয়েছিল মার্কিনিরা, কিন্তু তাতেও সফল হতে পারেনি ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে আবারও ঘুরে দাঁড়িয়েছে তেহরান। ইরানের কাছে এমন লজ্জাজনক পরাজয়ের পরেও দেশটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্তমূলক তৎপরতা চালানো এখনও বন্ধ করেনি মার্কিন প্রশাসন। হরমুজ প্রণালীর দখল নেওয়া সহ ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তেহরান কি মার্কিন শাসকের সেই স্বপ্ন পূরণ হতে দেবে? ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ এসেছে তেহরান থেকে। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ সদস্য ফাদা হোসেন মালিকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সাংঘর্ষিক পদক্ষেপ বেছে নিতে পারেন। ইরানের বিরুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র, তবে তা পুরো বিশ্বকেই একটি বিপজ্জনক যুদ্ধের মুখে ঠেলে দেবে। আর তেহরানও মার্কিনীদের ব্যবহৃত অস্ত্রের বিরুদ্ধে সমান জবাব দিতে প্রস্তুত আছে। কিন্তু কোন ধরনের অস্ত্র নিয়ে প্রস্তুতি সেরেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC? সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছেন যে বিশেষ একটি স্থানে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে গচ্ছিত রেখেছে ইরান।
যা 90% মাত্রায় সমৃদ্ধ করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। যদিও তেহরান এতদিন ধরে দাবি করে আসছিল যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বেসামরিক খাতের উন্নয়ন করছে ইরান। ফলে হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানকে ঘিরে নানান জল্পনা কল্পনা কেন সৃষ্টি হচ্ছে? ইরান যে পারমাণবিক অস্ত্র ইস্যুতে নিজেদের মতবাদ পরিবর্তন করতে চলেছে তার ইঙ্গিত মিলেছে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাবি ফারদের মুখ থেকেই। এ সম্পর্কে সম্প্রতি তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। বিশ্লেষকদের দাবি, ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে সঠিক কোনো তথ্য নেই পশ্চিমাদের কাছে। আর ঠিক এ কারণেই দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয় তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই বদলে যাবে, এমনটাই মত বিশ্লেষকদের। সৌদি আরব ও ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীদের মধ্যকার চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সৌদি আরবের সামরিক তৎপরতার জবাবে 3টি নতুন সামরিক সমীকরণ ঘোষণা করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীরা। সৌদি আরব যে কোনো ধরনের ব্যাপক সামরিক উত্তেজনা সৃষ্টি করলে তার জবাবও সমান মাত্রায় দেওয়া হবে বলে ঘোষণা করেছে তারা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ঘোষিত প্রথম সমীকরণ হল অবরোধের জবাবে অবরোধ। দ্বিতীয় সমীকরণ হিসেবে সৌদি আরবের যে কোনো স্থানে থাকা সেনা সমাবেশকে লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে। তৃতীয় সমীকরণে ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির ভূখণ্ডে যে কোনো ধরনের লঙ্ঘন প্রতিহত করার ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। সানা ও রিয়াদের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই ঘোষণা এলো। দীর্ঘদিন ধরে সৌদি আরবের সামরিক তৎপরতা এবং তাদের ভাষায় চলমান অবরোধের বিরুদ্ধে সতর্কতা দিয়ে আসছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দাবি, গত 20 জুলাই থেকে সৌদি আরবের 8টি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে তারা। এর মধ্যে 5টি জাহাজ ছিল লোহিত সাগরে এবং 3টি এডেন উপসাগর ও আরব সাগরে। এছাড়া সৌদি আরবের আরও 48টি তেলবাহী জাহাজকে আরব সাগর ও ভারত মহাসাগর দিয়ে চলাচলে বাধা দেওয়ার দাবি করেছে তারা। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, সৌদি আরবের নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনার জবাবে অবরোধের জবাবে অবরোধ নীতির অংশ হিসেবেই জাহাজগুলোর বিরুদ্ধে এসব অভিযান চালানো হয়েছে। এদের দাবি, সৌদি আরবের ইয়ানবু, নাজরান, জিজান ও আভা সহ বিভিন্ন এলাকায় এবং দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের তেল সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে মোট 9টি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি সৌদি কর্তৃপক্ষকে আরও সামরিক উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। সৌদি আরবের সামনে অবরোধ তুলে নেওয়া এবং আগের চুক্তিগুলো বাস্তবায়ন করা ছাড়া অন্য কোনো পথ নেই বলেও দাবি করেছে তারা। এদিকে সাম্প্রতিক সংঘাতে সৌদি বাহিনীর শত শত সদস্য ও সামরিক সেনা হতাহত হওয়ারও দাবি করেছে ইয়েমেন। নিহত ও আহতদের মধ্যে সৌদি সামরিক কমান্ডার ও কর্মকর্তারাও রয়েছেন বলে দাবি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবের বিরুদ্ধে এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট করে দিয়েছে ইয়েমেনি বিদ্রোহীরা সৌদির যে কোনো সামরিক পদক্ষেপে ইয়েমেনি বিদ্রোহীরা আর চুপ করে বসে থাকবে না। এতে করে সৌদি ও ইয়েমেনি বিদ্রোহীদের এই সংঘাত বৃহৎ আকারে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোথায় পালাবে পশ্চিমা বিশ্ব? নতুন টার্গেট সেট করে ফেলেছে ইরান। ইউরোপের আকাশ কাঁপিয়ে ছুটে আসছে ইরানি মিসাইল ঝড়। মধ্যপ্রাচ্যের রণাঙ্গন পেরিয়ে তেহরানের নিশানায় ইউরোপের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। বুলগেরিয়া থেকে সাইপ্রাস, সম্ভাব্য হামলার তালিকায় একের পর এক মার্কিন স্থাপনার নাম। ইরানের উপর হামলা অব্যাহত থাকলে যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের সীমানায় আটকে থাকবে না, এমনই বিস্ফোরক হুঁশিয়ারি তেহরানের। শুধু মিসাইল নয়, ড্রোন হামলার আশঙ্কা, হরমুজের তলদেশে গুরুত্বপূর্ণ ফাইবার কেবল বিচ্ছিন্ন করার ভয়ঙ্কর ছক। আর মার্কিন বাহিনীকে সহায়তা করলে উপসাগরীয় দেশগুলোকেও যুদ্ধের অংশীদার হিসেবে বিবেচনার হুমকি। সব মিলিয়ে এবার পশ্চিমা বিশ্বকে ঘিরে আসছে ইরানের মিসাইল ঝড়, যে ঝড়ে লণ্ডভণ্ড হবে গোটা ইউরোপ। যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসের এক বিশেষ প্রতিবেদন বলছে, ইউরোপে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ভাবছে তেহরান। সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে বুলগেরিয়ার বেজমের বিমান ঘাঁটি এবং সাইপ্রাসের সামরিক স্থাপনাগুলো। প্রতিবেদনে দাবি করা হয়, বেজমের ঘাঁটি মার্কিন ড্রোন পরিচালনা ও রিফুয়েলিং কার্যক্রমে ব্যবহৃত হয়। তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতীয় অবকাঠামো ধ্বংস করা হলে যুদ্ধ আর শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ ইরানের উপর আঘাতের জবাব ইউরোপে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও পৌঁছাতে পারে। সংঘাত আরো ভয়াবহ হলে হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সাবসি ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন করার পরিকল্পনাও তেহরানের বিবেচনায় রয়েছে বলে দাবি করা হয়। এদিকে উপসাগরীয় দেশগুলোকে সরাসরি সতর্ক করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, কোন দেশ মার্কিন বাহিনীকে ঘাঁটি, বিমানক্ষেত্র কিংবা সামরিক সুবিধা দিলে তাকে ওয়াশিংটনের যুদ্ধ সঙ্গী হিসেবে বিবেচনা করবে তেহরান। তার ভাষায়, স্বাগতিক দেশের অনুমতি ছাড়া মার্কিন বিমান বা রিফুয়েলিং ট্যাঙ্কারের অবস্থান সম্ভব নয়। তাই মার্কিন বাহিনীকে সহযোগিতা করা মানে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়া। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তাদের আঞ্চলিক সমুদ্র সীমা লক্ষ্য করে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষয়ক্ষতি না হলেও নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানের সঙ্গে বাণিজ্য ও আর্থিক
লেনদেন স্থগিত করেছে আবুধাবি। তবে এই অভিযোগকে মিথ্যা ও উস্কানিমূলক বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। 60 দিনের শান্তি উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন প্রশ্ন একটাই, সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইউরোপের মার্কিন ঘাঁটিতে পৌঁছাবে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে আরও বড় এক আঞ্চলিক এমনকি বৈশ্বিক বিপর্যয়? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার ঘাঁটি এবং সেনা প্রত্যাহারের চিন্তা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তার কারণ কি? তার কারণ একটাই, ইরানের হামলায় এগুলো এত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলো ঠিকঠাক করা অনেক কঠিন ব্যাপার। শুধু তাই না, ঠিক করার পরে এইগুলো নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে? সেই নিশ্চয়তা মার্কিন প্রশাসন পাচ্ছে না। এদিকে আমেরিকা যুদ্ধে কার্যত ইরানের বিরুদ্ধে হেরে গিয়ে এখন ইরানের উপরে মারাত্মক রকমের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইকোনমিক ডুমসডে ঘোষণা দিয়েছেন। ডুমসডে মানে একদম কিয়ামত দিবস, অর্থাৎ ইরানের বিরুদ্ধে একদম কিয়ামত নাজিল করে দেবে এইরকম নিষেধাজ্ঞা দিয়েছেন। কিভাবে তিনি ইরানের বিরুদ্ধে এই কিয়ামত নাজিল করে দেবেন অর্থনৈতিক খাতে? 47 বছর ধরে তো ইরান এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভেতরেই ছিল। কি করবে এখন ডোনাল্ড ট্রাম্প? এপাশে তুরস্ক এবং ইসরায়েল নিয়ে কিন্তু বড় খবর আছে। সেটি হচ্ছে, তুরস্ক এরই মধ্যে রাতের অন্ধকারে সিরিয়ায় সামরিক এবং প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? তুরস্ক ঘোষণা করেছে বা তুরস্ক বলছে, ইসরায়েল সিরিয়ায় তার অবস্থানে যে হামলা করেছে তার জবাব দেওয়ার বৈধ অধিকার তুরস্কের আছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্ন আসছে, তুরস্ক এবং ইসরায়েল কি সামরিক সংঘাতে জড়িয়ে যাচ্ছে? তার মানে কি দুই দেশের মধ্যে যুদ্ধ আসন্ন? এই জন্যই কি তুরস্ক আগেই বুঝতে পেরে মক্কা চুক্তি নামে পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তি করেছে এবং মিশরকে এই দলে ভেড়াতে চাইছে কি ইসরায়েলকে মোকাবেলা করার জন্য? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত কথা বলি। প্রথম কথা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যের যে সমস্ত ঘাঁটি ছিল আমেরিকার, সেই সমস্ত ঘাঁটিগুলো মোটামুটি পরিত্যাগ করার, ছেড়ে দেওয়ার চিন্তা করছেন। কারণ হচ্ছে যে এই যে 6 মাস ধরে কম বেশি যে যুদ্ধ চলেছে ইরানের সাথে, এই যুদ্ধে মার্কিন ঘাঁটিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন যে কাতারের আলুদের বিমান ঘাঁটিতে কিন্তু সেন্টকমের সদর দপ্তর ছিল। এই সদর দপ্তর এক পর্যায়ে সরিয়ে জর্দানে নিয়ে গেছে। সেখান থেকে সরিয়ে এখন শোনা যাচ্ছে দিয়াগো গার্সিয়া এই দ্বীপে নিয়ে গেছে। এটা কিন্তু ব্রিটিশ দ্বীপ। এই ব্রিটিশ দ্বীপের ভেতরে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। সেই ঘাঁটি থেকে এখন সেন্টকমের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ওমান উপকূল থেকেই সেন্টকমের দূরত্ব হচ্ছে 3500 থেকে 4000 কিলোমিটার পথ, ইরান থেকে আরো দূর। সেক্ষেত্রে অনেক দূর থেকে এখন সেন্টকমের কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। শুধু এখানেই শেষ কথা না, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যে সমস্ত আমেরিকার সেনা মোতায়েন ছিল তাদেরকেও মধ্যপ্রাচ্য থেকে, অর্থাৎ এই সমস্ত ঘাঁটি থেকে আমেরিকায় সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। এই কথা কিন্তু আমার না, এই কথা খোদ ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। ওয়াশিংটন পোস্ট হচ্ছে আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ মাধ্যম, খুবই গুরুত্বপূর্ণ পত্রিকা, অত্যন্ত প্রভাবশালী। ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, তারপরে ওয়াল স্ট্রিট জার্নাল, এখনকার এক্সিওস, এ সমস্ত খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম এখন আমেরিকার। সিএনএন তো আছেই। তো সেই ওয়াশিংটন পোস্ট খবর দিচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার এই সমস্ত সেনাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। আর সাথে সাথে ঘাঁটিও আর পুনর্নির্মাণ করবে না, কারণ এই সমস্ত ঘাঁটি বেশিরভাগ ক্ষেত্রে পুনর্নির্মাণ করার অযোগ্য। আর এগুলো পুনর্নির্মাণ করতে গেলে বিপুল পয়সা খরচ যাবে। এবং সবচেয়ে বড় কথা, এই ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করলো বা করা শুরু করলো, আবার যদি সেখানে ইরান হামলা চালায় তাহলে কি করবে? এই ঘাঁটিগুলো আর ইরানের মুখে আমেরিকা কোনোদিন আস্থ রাখতে পারবেন বলে মনে হয় না, এবং সেই ভরসা তাদের নেই। যার কারণে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা ঘাঁটি এবং সেনা সবই সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। আমি আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করি, এটা কিন্তু এখনো চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে। এ নিয়ে আলোচনা হচ্ছে, বিষয়টি বিবেচনা করা হচ্ছে, কিন্তু ফাইনাল ডিসিশন হয়নি। তবে যে পথে গেছে আমেরিকা, যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে তাদেরকে ফাইনাল ডিসিশন নিতে হবে। ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ করতে এসে ব্যাপকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এতদিন 35 ট্রিলিয়ন আমেরিকার যে বৈদেশিক এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ছিল সেটা ছিল 35 ট্রিলিয়ন মতো বা 37। আজকে খবর দেখলাম যে 40 ট্রিলিয়নে গেছে। তার মানে প্রচন্ডভাবে একটা ঋণগ্রস্ত জাতি। আমরা তাদেরকে দেখতে পাই বাইরে থেকে, বিরাট ব্যাপার স্যাপার, কিন্তু যারা তাদের কাছে টাকা পাবে, এই যে ঋণগুলো যারা দিয়েছে, যাদের কাছ থেকে ঋণ নিয়েছে, তারা যদি ঋণ পরিশোধের জন্য চাপ দেয়, তাদেরকে দিয়ে দিতে হয়, তাহলে আমেরিকার অর্থনীতি কিন্তু একদম জিরো হয়ে যাবে, ফতুর হয়ে যাবে। আমেরিকা ধসে পড়বে। আমেরিকা ধসে পড়লে সেই দেশগুলো তাদের পণ্য কিভাবে কোথায় বিক্রি করবে? এই ঝামেলার কারণে সরাসরি আমেরিকার কাছ থেকে পুরো টাকা তুলে নিতে পারে না। নিলে একদম বিশ্ব অর্থনীতিতে মারাত্মক ঝাঁকুনি সৃষ্টি হবে, কলাপস করবে। কিন্তু আমেরিকা ভেতরে ভেতরে কিন্তু ফাফা। যাই হোক, ইরানের সাথে যুদ্ধ করতে এসে আরো খারাপ অবস্থা তৈরি হয়েছে। তারা মনে করেছিল ভেনিজুয়েলা দখল করে ফেলেছে, বিপুল পরিমাণে তেল সম্পদ তাদের অধিকারে গেছে, এবং ইরান দখল করলে একদম পুরো বিশ্ব তাদের কবজায়, কোনো ব্যাপার না। মধ্যপ্রাচ্যে ইরানকে দখল করতে পারলে তো পুরো মধ্যপ্রাচ্য তাদের একদম পুরোপুরি কন্ট্রোলে থাকবে।
বিরাট ব্যাপার। এবং চীন এখান থেকে কর দিয়ে, আমেরিকাকে কর দিয়ে চীন এখান থেকে তেল নিত, বা আরো যে সমস্ত বিষয় ছিল। তাদের পরিকল্পনা ছিল যে 2-3 দিনের ভেতরেই পুরোটা দখল করে নিয়ে একদম মানে মোজ করে খাবো। এবং এই একা একা খাবো বলে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে বলেনি, নেটো জোটকে বলেনি, কাউকেই বলেনি, একা একা মাতবাড়ি করবে, একা একা বাজিমাত করবে এবং একা একা ইরানের সম্পদ ভোগ করবে এই ধান্দায়। কিন্তু এখন ব্যাটেল ফিল্ডে নেমে দেখে যে ঘটনা উল্টে গেছে। ওই যে আমি বলি যে মনে করেছে নরম কিছু, দিয়েছে কামড়, দেখে যে লোহার দণ্ড, দাঁত সবগুলো গেছে ভেঙে। সেরকম একটা অবস্থা আমেরিকার। ইরানের সাথে যুদ্ধ করতে এসে দেখে যে পরিস্থিতি খারাপ। ভাই শুধু আমেরিকা কেন, সারা বিশ্বের সব মানুষই তো প্রায় একইভাবে কথা বলেছিল যে ইরানকে তো 2 দিনের ভিতরে তুড়ি মেরে উড়িয়ে দেবে। ইসরায়েল এবং আমেরিকা যখন লেগেছে তখন ইরান টিকতে পারবে, ইরানের বিমান বাহিনী নেই, নৌবাহিনী নেই, কি যে যুদ্ধ করে কত কিছু। এবং এই যুদ্ধকে নাম দেওয়া হয়েছিল অ্যাসিমেট্রিক যুদ্ধ, অসম যুদ্ধ। মানে ইরান একটা খুব দুর্বল ছোট ফকির দেশ, আর আমেরিকা বিরাট হাতি পালোয়ান, তার সাথে যুদ্ধ হয়েছে ইসরায়েল। এই যুদ্ধকে অ্যাসিমেট্রিক যুদ্ধ বলেছে সবাই, আমি শুধু কখনোই বলিনি অসম যুদ্ধ। আমি সবসময় বলেছি এই যুদ্ধে ইরান প্রচন্ডভাবে শক্তিমত্তা নিয়ে লড়াই করে, শুধু তাই না, সম্ভবত বিশ্বে আমি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি বলেছে ইরান তার বিমান শক্তি দেখাতে পারে, সক্ষম, দেখাবে। আমার এই কথা ফেসবুকে পোস্ট দেখে বা ইউটিউবে আলোচনা শুনে সবাই হাসাহাসি করেছে। অনেকে বলেছে যে ইরানের বিমান তো ভাঙারি দোকানে বিক্রি হবে না, ইরানে কি বিমান আছে নাকি, কি করবে, কিছুই নেই, নানান কথা। আমি বলেছি যা আছে তাই দিয়েই দেখেন কত কিছু করবে, দেখায়নি তারা। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথম মার্কিন বাহিনীর উপরে কোনো দেশ বিমান হামলা করলো, বিমান হামলা। আর আমেরিকার সেনারা যে ব্রেন ইনজুরিতে ভুগছে ক্ষেপণাস্ত্রের আঘাতে, তাদের তো মাথায় আঘাত আনেনি, ক্ষেপণাস্ত্রের এত ভয়াবহ শব্দ এবং ভূকম্পন, তারা ট্রমাটাইজ হয়ে গেছে, ব্রেন গোলমাল পাকিয়ে যাচ্ছে সবগুলো। কারণ তারা ক্ষেপণাস্ত্র মেরে অভ্যস্ত, ক্ষেপণাস্ত্রের আঘাত খেয়ে অভ্যস্ত না তো। ইরান সেটা দেখিয়েছে। কম খেলায় আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি এবং সেনা প্রত্যাহারের চিন্তা করছে না। এইখানে খেলা অন্য একটা জমবে। সেই খেলাটা জমবে বলতে জমে গেছে। আমেরিকা যখন এখান থেকে সরে যেতে বাধ্য হচ্ছে কেন? কোনো মতেই রাজনৈতিক কূটনৈতিক চাপের কারণে না, একেবারে সরাসরি সামরিক সক্ষমতা দিয়ে ইরান আমেরিকাকে এই কাজ করতে বাধ্য করছে। এখন এটা সামরিক বিজয় ইরানের। তো সামরিক দিক দিয়ে যখন এই রকমের চাপ সৃষ্টি করেছে, আমেরিকাকে নতজানু করে ফেলেছে, তখন এই যে আমির উমরা সাহেব, রাজা বাদশারা মধ্যপ্রাচ্যে যারা ছিলেন এবং তাদের প্রভু আমেরিকাকে যারা এতদিন এখানে আশ্রয় দিয়েছিলেন, এবং আশ্রয় কেন, তার আমেরিকার নিরাপত্তার চাদরে তারা নিজেদেরকে আবৃত করে ফেলেছিল যে আমরা একজন সেফ, আমেরিকা আছে, সমস্ত সবকিছু তারা করবে। এখন আমেরিকা যখন চলে যাবে এখান থেকে, এই ঘাঁটিগুলোর কি হবে? এই জায়গায় সবচেয়ে বড় একটা প্রশ্ন আছে। এই যে মক্কা জোট হলো, এই মক্কা জোটের আসল উদ্দেশ্যটা কি? এই মক্কা জোট যদি ইসরায়েলকে মোকাবেলার জন্য বা আদার শক্তি, তাদের শত্রু যারা, তাদের মোকাবেলার জন্য যদি গঠন হয়ে থাকে, সেটা হিসাব। আর এটা যদি ইরানকে মোকাবেলার বা ইরানের সাথে যে সমস্ত প্রক্সি ফোর্স আছে তাদের মোকাবেলার জন্য হয়, তাহলে তার হিসাব। এবং তখন আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধের পরে এই জোটের সাথে ইরান এবং এই প্রক্সি ফোর্সের যুদ্ধ হবে। এটা কিন্তু অনিবার্য। ব্যাপারটা যদি এইভাবে যায়, কেন বলছি এই কথা? বলছি এই কারণে, না, এই প্রসঙ্গটা আমি রাতের ভিডিওতে আলোচনা করি। মক্কা জোটের সাথে ইরানের কেন সংঘাত অনিবার্য হয়ে উঠতে পারে, আমি সেই প্রসঙ্গটা রাতের ভিডিওতে আলোচনা করি। এখন আর এদিকে যাবো না, আমি ইসরায়েল এবং তুরস্ক প্রসঙ্গটা বলি। আর এর আগে আমেরিকা যে ইরানের উপরে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে, সেটা নিয়ে একটু ছোট করে আলোচনা করে তুরস্ক ইসরায়েল আলোচনা করে শেষ করবো এখনকার ভিডিও। ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে। ইকোনমিক ডুমসডে ঘোষণার মানে কি? এর মানে হচ্ছে যে ইরান কোনোভাবেই কারোর সাথে কোনো ব্যবসায়িক লেনদেন, কোনো আর্থিক লেনদেন পৃথিবীর কোনো দেশের সাথে করতে হবে না। আমেরিকা বলেছে ইরানের সাথে কোনো দেশ যদি সামান্যতম বাণিজ্য লেনদেন সমস্ত করে, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এখন বিশ্বের বহু দেশ যদি মিলে বলে যে না, আমরা আমেরিকার এই কথা মানবো না, আমাদের প্রয়োজনে ইরানের সাথে আমাদের লেনদেন করতে হবে, আমরা করবো, তাহলে আমেরিকা কি করবে? যদিও এই ব্যাপারটা একদম সহজ না, এটা বলবে না অনেকেই। কারণ পৃথিবীতে আমেরিকাকে উপেক্ষা করা বা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার সাহস খুব কম দেশের নেতার, কম দেশের আছে, কম দেশের সরকারের আছে। যার কারণে তারা এই কথা বলতে পারবে না। তারা মুখে এক কথা বলবে আর অন্তরে আর এক কথা পুষে রাখবে। অন্তরে আমেরিকাকে ঘৃণা করবে, কিন্তু মুখে তার সাথে ঠিকই বন্ধুত্ব রাখবে। এগুলো হলো দ্বিচারিতা, ইসলামী পরিভাষায় মুনাফিকি বলা হয় সম্ভবত। যাই হোক, এটা শুধু মুসলিম দেশগুলো করছে না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই করছে। আমেরিকার সাথে সম্পর্ক রেখে তাদেরকে চলতে হবে। তবে আমি আপনাদেরকে বলি, আমার বিশ্বাস যে সামনে যে ব্রিক্স সম্মেলন বা এর আগেও জরুরি পরিস্থিতিতে হয়তো অনেকে মিটিং করতে পারে বা ভেতর আলাপ আলোচনা করতে পারে, ইরানকে পৃথিবীর অনেক দেশ এখন আর মাইনাস করবে না, তারা লেনদেন করবে। চীন তো কিছুদিন আগেই বললো, আমি ইরানের সাথে কি করবো না করবো, কোনটা লেনদেন করবো কোনটা করবো না, সেটা আমার ব্যাপার, তুমি তো ডিকটেট করতে পারো না। এবং চীন তো আমেরিকার কথাই চলে না। আমেরিকা কি টাকা দিয়ে চীনের অর্থনীতি পরিচালনা করে যে চীন তার কথা মতো চলবে? চীন তার প্রয়োজন মতো সিদ্ধান্ত নেবে যে আমি কার সাথে লেনদেন করবো, কার সাথে করবো না, কার সাথে কতটুকু লেনদেন করবো, কতটুকু করবো না। বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রকে আমেরিকা এইভাবে জোর করে বাধ্য করতে পারে না, এটা কোনো আইন হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা কি, এই যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এইভাবে দিল বা দিচ্ছে, তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে এবং ইরান মরে যাবে নাকি টিকে থাকবে, সেই প্রশ্ন তো আছে। 47 বছর ধরে ইরান যেহেতু আমেরিকার নিষেধাজ্ঞার ভেতরে ছিল, সারা বিশ্ব একসময় ইরানকে বয়কট করেছিল। এখন তো অনেক দেশ ইরানের সাথে লেনদেন করে সুখী হয়, খুশি হয়, সেই অবস্থা নেই। যাই হোক, তো ইরান নিশ্চয়ই টিকে যাবে, টিকতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে আমেরিকা ইরানের উপরে এভাবে ভয়ঙ্কর নিষেধাজ্ঞা দিল, এই নিষেধাজ্ঞা দেওয়ার মানে কি? এই নিষেধাজ্ঞা দেওয়ার মানে হচ্ছে ইরানের জনগণ, শিশু, নারী, বৃদ্ধ, ইরানে তো সব মুসলমান না, খ্রিস্টান, ইহুদিও তো আছে, তারা সবাই যাতে না খেয়ে মরে, ব্যাপারটা তো এই। তো একটা দেশের জনগণকে না খেয়ে মারার ব্যবস্থা করার, উদ্যোগ নেওয়ার অধিকার বিশ্বের কোনো আইন দিতে পারে? এটা কেমন কথা?
এটা কেমন আইন, কেমন মানবতা? তারা গণতন্ত্রের কথা বলে, তারা মানবতার কথা বলে, তারা মানুষের অধিকারের কথা বলে। এই কি মানবতা, এই কি গণতন্ত্র, এই কি মানুষের অধিকার? এই প্রশ্ন রেখে আমি ইসরায়েল এবং তুরস্ক প্রসঙ্গে চলে যাচ্ছি। তুরস্ক থেকে বলা হচ্ছে ইসরায়েল সিরিয়ায় তুরস্কের যে অবস্থানে হামলা চালিয়েছে, এই হামলাটা মূলত তুরস্কের উপরেই হামলা, এবং এই হামলার জবাব দেওয়ার বৈধ অধিকার রাখে তুরস্ক। তুরস্ক মনে করছে তার লোকজন, তার লজিস্টিক সাপোর্ট সিরিয়ার বিমানবন্দরে ছিল, এবং সেখানে সেই বিমানবন্দর রিবিল্ডিং, পুনর্গঠনের কাজ করছে তুরস্ক। সেখানে যে সমস্ত যন্ত্রপাতি, কলকবজা, লোকজন যা ছিল সমস্ত সবকিছু তুরস্ক। সেখানে হামলা মানে তুরস্কের উপরেই হামলা। তো নিজের আত্মরক্ষার অধিকার তুরস্কের যেহেতু আছে, তুরস্ক সেই জায়গা থেকে বলছে যে আমি এই হামলার জবাব, এই হামলার প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখি এবং আমরা দেখাবো। এবং আমি একটা ভিডিও ফুটেজেই দেখলাম, এটা বাইরের কোনো প্রচারণা নাকি আমি জানি না, বাট দেখলাম যে রাতের অন্ধকারে তুরস্ক সিরিয়ায় সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা সরঞ্জাম এগুলো পাঠাচ্ছে, এবং বলা হচ্ছে তুর্কি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানেই এই কাজগুলো করা হচ্ছে। এবং এখান থেকে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, বা ইসরায়েল যদি তুরস্কের বিরুদ্ধে আবার নতুন করে হামলা চালায় তা প্রতিরোধ করার জন্য এই সামরিক শক্তি সঞ্চয় করছে সিরিয়াতে। এবং চলতি মাসের শেষ দিকে তুরস্কের 4 দেশের বৈঠক আছে। গতকালকেই দাওয়াত দিয়েছে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, মিশর, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে। এই 4 দেশ হলো তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পাকিস্তান। এই 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এই মাসের শেষের দিকে, আজকে তো 20 তারিখ, এই মাসের শেষের দিকে তারা বসবে। ধারণা করা হচ্ছে এর ভেতরে যদি ইসরায়েলের সাথে তুরস্কের বড় ধরনের কোনো সংঘাত না শুরু হয়, তাহলে ওই বৈঠকে ইসরায়েল তুরস্কের যে বর্তমানের যে উত্তেজনা, এই সমস্ত বিষয় নিয়েও আলোচনা হবে। এবং সম্ভবত ওই বৈঠকে মিশরের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হতে পারে, এমনকি যোগদানের বিষয়টি নিশ্চিত করাও হতে পারে। দেখা যাক পরিস্থিতি কি দাঁড়ায়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের কাছে মতামত জানতে চাই। আমেরিকা যে মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা করছে, তাদের সেনা প্রত্যাহারের চিন্তা করছে, বিষয়টি কি চূড়ান্তভাবে সিদ্ধান্ত হতে পারে, অর্থাৎ চূড়ান্তভাবে সেনা এবং সামরিক ঘাঁটি সরিয়ে নিতে পারে? আপনাদের কি মনে হয়? এবং এই যে ঘাঁটি সরিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছে, সেনা প্রত্যাহারের চিন্তা করছে, এটা কি আপনারা মনে করেন ইরানের সামরিক চাপের কারণেই আমেরিকা এটা করতে বাধ্য হচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে